আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। নারী কর্মীদের নারী মন্ত্রণালয়ে ঢুকতে দিচ্ছে না তালেবান। বিশ্বব্যাংকের প্রতিবেদন বদলের কথা অস্বীকার করলেন আইএমএফ প্রধান। তালেবানকে অংশগ্রহণমূলক সরকার গঠনের কথা বলেছে ইরান, রাশিয়া, চীন এবং পাকিস্তান। শেষ হলো চীনের সবচেয়ে দীর্ঘমেয়াদী মানুষবাহী মহাকাশ মিশন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অপরাধ বলছে বাহরাইন। রাশিয়ায় 3 দিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু। বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির পরিসংখ্যানে তুরস্কের মসজিদ এবং তরুণদের নিয়ে ওবামার অভিজ্ঞতা এবং 3 দেশের নতুন জোট নিয়ে ফ্রান্সের ক্ষোভ, কি বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন দেশের কোন স্থান থেকে শুনছেন সেটা কমেন্টস করে জানিয়ে দিন। আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের ভবনে নারী কর্মীদের তালেবানের প্রতিনিধিরা ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভবনে শুধু পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ওই মন্ত্রণালয়ে এক কর্মী রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মী বলেছেন, 4 নারীকে মন্ত্রণালয়ের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এরপর ওই 4 নারী মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় তালেবান গোষ্ঠী। 15 আগস্ট কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রায় 20 বছর পর ফের ক্ষমতায় বসে গোষ্ঠীটি। এরপর 6 সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির দখলে নেওয়ার দাবি করে, অর্থাৎ পুরো আফগানিস্তান চলে যায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। পরদিন মোহাম্মদ হাসান আখুন্দজাদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান সরকার, যিনি এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সাল থেকেই তার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বব্যাংকে কর্মরত থাকা অবস্থায় প্রতিবেদন বদলে দেওয়ার কথা অস্বীকার করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টেলিয়ানা জর্জিয়েভা। বুধবার এক স্বাধীন অনুসন্ধানে দেখা গেছে, চীনের র্যাঙ্কিং বাড়াতে কর্মীদের চাপ দিয়ে প্রতিবেদন বদলাতে বাধ্য করেছিলেন তিনি। বিশ্বব্যাংকের অনুসন্ধানে দেখা যায়, 2018 এবং 19 সালের ডুইং বিজনেস প্রতিবেদন তৈরিতে অনিয়ম হয়েছে। এরপর প্রতিবেদন দুটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। অনিয়মের ঘটনায় বিশ্বব্যাংকের তৎকালীন প্রধান নির্বাহী ক্রিস্টেলিয়ানা জর্জিয়েভার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে বৃহস্পতিবার বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন। 2019 সালে অক্টোবরে আইএমএফে যোগ দেন তিনি। এক বিবৃতিতে জর্জিয়েভা বলেছেন, বিশ্ব ব্যাংকের 2018 সালের ডুইং বিজনেস রিপোর্টের ডেটা অনিয়ম তদন্ত এবং এর সঙ্গে আমার সম্পৃক্ততা নিয়ে দেয়া বর্ণনার সঙ্গে আমি মৌলিকভাবে দ্বিমত পোষণ করছি। জর্জিয়েভা জানিয়েছেন, তিনি আইএমএফ বোর্ডকে পরিস্থিতি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ওই ইস্যুতে বৈঠকে বসবে বোর্ড, তবে কখন এই বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস স্যান্ডেফারের প্রতিবেদনে মেথোডোলজি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আমাদের তার দিকের গল্পটা জানা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে ভালো কিছু মনে হচ্ছে না। আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, পাকিস্তান, চীন এবং রাশিয়া। এ দেশগুলো বলছে, আফগানিস্তানে এমন সরকার গঠন হওয়া উচিত যাতে সব নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠানরত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আলাদা এক বৈঠকে বসেন। সেখান থেকে তারা সম্মিলিতভাবে এই আহ্বান জানান। সাংহাই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি যোগ দিচ্ছেন। তার সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বৈঠকে 4 মন্ত্রী সন্ত্রাস এবং মাদকমুক্ত আফগানিস্তান গঠনের ওপর জোর দেন, যাতে তালেবান শাসিত এই দেশটি প্রতিবেশীদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি না করে। মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যে গত 15 আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে। শুরু থেকে ইরান, পাকিস্তান, চীন এবং রাশিয়া আফগানিস্তানকে কেন্দ্র করে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে এবং দেশটি যাতে প্রতিনিধিত্বমূলক সরকারের মাধ্যমে পরিচালিত হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের পুনর্গঠনে এসব দেশ এরই মধ্যে নানা ধরনের সহযোগিতা দেওয়া শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে আফগানিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এসব দেশ বিশেষ ভূমিকা রাখবে।
চীনের মানুষ বহনকারী সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন 3 নভোচারী। চীনের মহাকাশ স্টেশনের তিয়ানহে মডিউলে তারা 90 দিন কাটায়। এটি পৃথিবী থেকে প্রায় 380 কিলোমিটার দূরে অবস্থিত। ওই 3 নভোচারী বৃহস্পতিবার মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে শেনঝো 12 মহাকাশ যানে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন। সফলভাবে পৃথিবীতে পৌঁছেছেন তারা। এই মিশনের সফলতা মহাকাশ যাত্রায় চীনের আত্মবিশ্বাস অর্জন এবং মহাকাশে তাদের সক্ষমতা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:35 মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন 3 চীনা নভোচারী। তারা হলেন নিয়ে হাইসেং, লিউ বোমিং এবং তাং হেনবো। গত 17 জুন এই মরুভূমি থেকে মহাকাশে রওনা দেন তারা। মহাকাশে অবস্থানের সময় 3 নভোচারী নানা কাজ করেছেন। পৃথিবীতে তথ্য পাঠানো সহ মহাকাশে বেশ কয়েক ঘন্টা হাঁটাহাঁটি করেছেন তারা। নভোচারীরা যে মহাকাশ স্টেশনে বসবাস করতেন সেখানে প্রত্যেকের জন্য আলাদা লিভিং স্পেস ছিল। এছাড়া বিশেষ নকশায় নির্মাণ করা ব্যায়ামাগারও ছিল। গত কয়েক বছরে মহাকাশ যাত্রা উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠছে চীন। প্রথম দেশ হিসেবে তারা চাঁদের দুর্গম প্রান্তে রোবট পাঠাতে সক্ষম হয়। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রজেক্ট থেকে বাদ পড়ায় চীনকে নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে হবে। বাহরাইনের প্রধান বিরোধী জোট আল ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি বলছে, ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তা একটি অপরাধ। আল খলিফা সরকারের এই নীতি দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। এক বিবৃতিতে ওয়েফাক আরও বলেছে, ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠানকে বাহরাইনের সমস্ত ধর্ম, বর্ণ এবং পেশার মানুষ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি বাহরাইনের ইতিহাস এবং ইসলামী পরিচয়ের সঙ্গে মারাত্মকভাবে সাংঘর্ষিক। এটি অবৈধ পদক্ষেপ এবং বাহরাইনের জনগণ একে অপরাধ হিসেবে গণ্য করে। আল ওয়েফাকার বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাহরাইনি জনগণ ফিলিস্তিনিদেরকে সমর্থন করে এবং তাদের বৈধ দাবির প্রতি একাত্মতা পোষণ করে। ফলে জনগণের ইচ্ছার বাইরে আল খলিফার সরকার যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে তার কোনো মূল্য নেই এবং বাহরাইনের জনগণ ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ইসরায়েলের সঙ্গে সামরিক, নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা বিষয়ে বাহরাইন যে চুক্তি করেছে তাতে দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে বলেও আল ওয়েফাক তাদের বিবৃতিতে জানিয়েছে। গত বছরের 15 সেপ্টেম্বর বাহরাইন এবং ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করেছে। এই উদ্যোগের বার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিবৃতি দিল। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে বাল্টিক সাগর পর্যন্ত 11টি টাইম জোনে বিভক্ত রাশিয়ায় 3 দিনব্যাপী পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে, চলবে রোববার পর্যন্ত। কয়েক বছর ধরে ক্রেমলিনের সমালোচকদের ওপর চলা ব্যাপক দমন পীড়নের পর সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা খানিকটা নামতে দেখা গেলেও রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া এবারের পার্লামেন্ট নির্বাচনেও বড় জয়ের প্রত্যাশা করছে। পুতিন এখন ইউনাইটেড রাশিয়ার সদস্য না হলেও দলে তার প্রভাবই বেশি বলে মনে করা হয়। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত দলটির নেতৃত্বে থাকলেও এরপর থেকে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আসছেন। 450 আসনের রাশিয়ার পার্লামেন্ট দুমায় এখন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর জেরেই গত বছর পুতিনের জন্য সংবিধান সংশোধন সহজ হয়। সংবিধান বদলে যাওয়ায় পুতিনের ফের ব্রাজিলের নির্বাচনে দাঁড়ানোর বাধা উঠে যায়। তার 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হয়। সাবেক কেজিবি কর্মকর্তা পুতিনের বয়স আগামী মাসে 69 হবে। রুশ ব্রাজিলিয়ান 2024 সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও খোলাসা করেননি। 1999 সাল থেকেই তিনি হয় রাশিয়ার প্রধানমন্ত্রী নয় ব্রাজিলিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রিয়তা খানিকটা কমলেও দেশের ভেতর তার শাসনের সবচেয়ে বড় সমালোচক অ্যালেক্সি নাভালনি এবং তার সমর্থকদের রাশিয়ার রাজনীতিতে অবস্থান বেশ দুর্বল। নাভালনির সহকর্মীরা এবারের নির্বাচনকে ধোঁকাবাজি আখ্যা দিয়ে পুতিনপন্থী ইউনাইটেড রাশিয়ার প্রার্থীদের হারাতে যেখানে যে প্রার্থী সক্ষম তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্ক মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাগুলো ভালোভাবে সামলাচ্ছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, আপনি সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকান, আমরা বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির পরিসংখ্যানে পৌঁছেছি। রফতানি বাড়ছে রেকর্ড পরিমাণে। মহামারীকালের আগের চেয়ে কর্মসংস্থান বাড়ছে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, করোনা ভাইরাসের কারণে তুরস্ক বহুবিধ সমস্যায় পড়েছে। এই মহামারীতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সরকার ব্যবসায়ীদের সমর্থনে নানা পদক্ষেপ নেয়। সরকার ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ দিয়েছে। এ সময়
এ সময় এরদোয়ান তার বক্তব্যের ব্যবসায়ীদের সুবিধার জন্য নেওয়া নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন। করোনাভাইরাসে অত্যধিক মাত্রায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে একটি তুরস্ক। দেশটিতে 67,67,000 মানুষ করোনায় আক্রান্ত। দেশটিতে মৃত্যু হয়েছে 60,000-এর বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ইস্তাম্বুল সফরের অভিজ্ঞতা তরুণদের সামনে তুলে ধরেছেন বারাক ওবামা। রিসেপ ভার্চুয়াল সামিট 2021 অংশ নিয়ে তিনি তার বক্তব্য অভিজ্ঞতা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বলেছেন, আমি প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ইস্তাম্বুলে গিয়েছিলাম এবং এর অভিজ্ঞতা ছিল চমৎকার। তুরস্ক অসাধারণ সব মানুষের সমন্বয়ে গঠিত অসাধারণ একটি দেশ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে অসাধারণ তরুণদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, যোগ করেন ওবামা। 2009 সালের 20 জানুয়ারি থেকে 2017 সালের 20 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বিশেষ করে সুলতান আহমদ মসজিদের বিষয় উল্লেখ করেছেন। মসজিদটি ব্রুম মসজিদ হিসেবে পরিচিত। এ মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা অন্যরকম ছিল বলে জানান ওবামা। তিনি বলেন, সুলতান আহমদ মসজিদ বিশ্বের বিশেষ ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি, যা আপনাকে বিস্মিত করবে। বারাক ওবামা 2009 সালের 5 থেকে 7 এপ্রিল তুরস্ক সফর করেন। এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম বিদেশ সফর। এ সময় তিনি তুরস্কের আঙ্কারায় অবস্থান করেন এবং একটি সম্মেলনে অংশ নেওয়ার জন্য ইস্তাম্বুলে সফর করেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মিলে নতুন এক জোট গঠনের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ফ্রান্স। এটি দেশটি পেছন থেকে আঘাত হিসেবে দেখছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। এখানে ফ্রান্স অসন্তুষ্ট, কারণ এই চুক্তির কারণে অস্ট্রেলিয়া 12টি সাবমেরিন নির্মাণের জন্য যে $40 বিলিয়ন চুক্তি করেছিল তা বাতিল হয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি সত্যিকার অর্থেই পেছন থেকে আঘাত। তিনি বলেন, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে একটি আস্থার সম্পর্ক তৈরি করেছিলাম, কিন্তু সেই আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তবে ফ্রান্সের ক্ষোভ কমাতে যুক্তরাষ্ট্র বলছে, ফ্রান্স অনেক বিষয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন কথা বলেছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে এইকিএস নামে সম্প্রতি যে জোট গঠিত হয়েছে সেখানে কোনো ইউরোপীয় ইউনিয়নের দেশকে অন্তর্ভুক্ত করা হয়নি। অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলোকে আহ্বান জানায়। তিনি আরও বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ ফ্রান্সের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব সুযোগ খুঁজে বের করার চেষ্টা করছে। নতুন জোট গঠনের ঘোষণার একদিন পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। এর আগে বুধবার অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নেতারা এক ভার্চুয়াল সভায় নতুন জোট গঠনের ঘোষণা দেন। ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই নতুন জোটকে তাদের সম্পর্ক জোরদারে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।